হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 22 মে, আর এখন বাজে 8:05। এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম বা ক্যামেরাটাকে অন করলাম। এর আগে এখন কিছুই করিনি। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে আমার, জানো। 3:45-এর সময় একটু উঠেছিলাম, তারপরে গুড্ডি পিং করলো, ওর সঙ্গে কথা বলতে বলতে তখন হয়ে গেল 5:45। তো আমি ভাবলাম 5:45 এত তাড়াতাড়ি উঠেই বা কী করব, তার থেকে একটু জাস্ট এমনি শুয়ে থাকি। পুরো ঘুমিয়ে পড়েছি জানো। তারপরে যখন চোখটা খুলেছি তখন দেখি 6:35। তাড়াত করে উঠে পড়েছি। আরে একা থাকি আর দোকা থাকি আর যাই থাকি, দেরি হয়ে গেলে না খুব অসুবিধে হয়। উঠে পড়ে কোনো মতে ফ্রেশ ট্রেশ হয়ে ওই জন্য ক্যামেরাটা খুলতেই পারিনি। গরম জল করে মানে ওই যে লেবু দিয়ে খাই, সেইটা খাচ্ছি। বাপির ভাই এসে হাজির হয়েছে। বাপির ভীষণ ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, ও শুয়ে আছে, উঠতে পারেনি। ওর ভাই চলে এসেছে একটু তাড়াতাড়ি, যাতে মানে ওর দাদারগুলো করবে, আবার ওর নিজের আছে তাদেরকে ঘোরাবে। তো ওই জন্য ও বিফোর টাইম চলে এসছে, প্রায় 7টা নাগাদ চলে এসছে। উফ, মানে ম্যাগিটাকে রেডি অবধি করিনি, ওর গলায় পরিয়ে টরিয়ে আমি রেডি রাখি সেটা অবধি করিনি, ওকেই দিলাম, ও করে টোরে দিল। ওকেও ম্যাগি খুব ভালোই চেনে, খুব ভালো ছেলে। তো যাই হোক, তোমরা বোধহয় দেখেওছো, যারা পুরনো ভিউয়ার তারা ওকে দেখেছো আমার মার কাজের সময়। তো যাই হোক, ভীষণ দেরি হয়ে গেছে জানো। মানে চা খেয়ে উঠেছি, তারপরেই ম্যাগি এসে গেছে। গুড্ডি আজকে আমায় বলছে যে কি ব্যাপার, তুমি কি আজকে মানে মেসেজে আসছো না, হোয়াটসঅ্যাপে আসছো না, ঠিক আছো তো? আমি ভাবছি যে কি হলো, এলাম না না এই হলো, তোর সঙ্গে কথা বলতে বলতে আর একদম মানে চোখটা লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। আর এই বিপদের শেষ, এত দেরি হয়ে গেছে, বলো কি বলবো। তো এখন কাপড় জামা শুকোত দিয়ে এলাম। আর ও একটু বাড়ির সামনেটা হাঁটতে গেছে। আজকে ওদের ওখানে একটু গরম গরম ভাব, বুঝেছো তো, মানে সামার সামার টাইপের আর কি, একটু গরম। তো ওই জন্য সামনেটা একটু হাঁটতে গেছে, ওই জন্যে একটু মেসেজটা অফ আছে। আমি এই ফাঁকে টুকটাক কাজগুলো সেরে নিলাম, কাপড় জামা শুকোতে দিয়ে দিলাম। ম্যাগি তো চলেই এসেছে, বুঝতেই পারছো, কখন 7টায় বেরিয়েছে আর এখন 8:05। ও খাটের তলায় ঢুকে পড়েছে। আনলাম যে না, তোমাদের সামনে আমি একবার ঘুরে যাই। আর আজকেও রান্নাবান্নার ছুটি, মানে ছুটি মানে হাফ ছুটি, 50% ছুটি। কালকে রাত্রিরে না ওই সেই রাঙালু, টমেটো, পেঁয়াজ ওইসবের একটা সটে করেছিলাম, স্যালাড ছিল, এইসব ছিল টিল। আর ম্যাগি করেছিলাম জানো তো। ম্যাগিটা না খেতে পারিনি, তো মানে একটু খেয়েছি, 2-3 ফোর্ক খেয়েছি, আর বাকিটা খেতে পারিনি। তো সেইটাকে রেখে দিয়েছি ফ্রিজে। তো আজকে একটু সবজি সাবজা কাটবো, কেটে ম্যাগিটাকে ম্যাগি চাউমিন টাইপের করে নেবো, ওটাই আমার লাঞ্চ হয়ে যাবে। আর ডিনারে কি খাবো সেটা এখন ভাবছি। তো এই হলো ব্যাপার। আর আজকে একদম মানে ঝাঁঝালো রোদ উঠেছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। যাই হোক, চলো। আর গল্পটা তোমাদের খুবই ভালো লেগেছে, সবাই লিখেছো। হ্যাঁ, গল্পটা বেশ ভালো। আবার যদি সেরকম কোনো গল্প আমার মন ছুঁয়ে যায়, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আরও একটা দুটো কমেন্ট আছে, মানে এমনি কোনো নেগেটিভ কমেন্ট না, এমনি কমেন্ট আর কি, তো সেটা নিয়েও বলবো পরে। আগে যাই একটু রান্নাঘরে গিয়ে একটু দেখি, ম্যাগির মাংস টাংস বসাবো, আমার ওই সবজি সাবজা কাটবো। ক্যাপসিকাম আছে, কালকে বিনস আনিয়েছি ফ্রেশ, ওই আছে, টমেটো, পেঁয়াজ, একটু বাঁধাকপি কুচিয়ে এইসব দিয়ে ভেজাল দিয়ে আমার আজকে চাউমিনটা হয়ে যাবে, ম্যাগি চাউমিন আর কি। তো চলো এগোই আর কি। বাইরেটা তোমাদের একবার দেখিয়ে দিই, কি ঝলসানো রোদ সেটা একবার দেখো। ম্যাগিটাকেও দেখিয়ে দিই, দিয়ে আমি রান্নাঘরে ঢুকবো। উফ, এই যে মহিলা শুয়ে আছে, আর পাখাটাও চালানো আছে, জানো তো, বুঝতে পারেনি। এই যে পাখা চালানো আছে, আর একে দেখো এই যে খাটের তলায়, বুঝতে পারেনি যে পাখাটা চলছে। পাখাটা চালিয়ে রেখে দিয়েছি। ওর সামনে যদি সুইচটাকে অন করি না, সঙ্গে সঙ্গে ওপর দিকে তাকিয়ে চলে যায় ঘর থেকে। আর এটা আমি আগের থেকে ওই মপ করেছি, তো আসলে ও এসেছিল মপ করেছি, তারপরে আমি পাখাটাকে চালিয়েই রেখে দিয়েছিলাম যাতে ঘরটা ড্রাই হয়ে যায়, মানে ফ্লোরটা। বাস ও বুঝতে পারেনি, গিয়ে বসেছে, থাকুক। আর পায়রা সন্তানরা আমাকে মানে জ্বালিয়ে খাচ্ছে জানো, চালের পর চাল, চালের পর চাল, ডালও দিই, মসুর ডাল, বিউলির ডাল, মুগ ডাল, সব খাচ্ছে। কি করে যে এত পেটে জায়গা হয় ওইটুকু পাখির কে জানে। ওই দেখো, আরও সব ওপরে বসে থাকে জানো। আজকাল গ্যাসের রড আছে আমাদের, ও মানে পাইপ লাইনের, সেইখানে সব বসে থাকে।
আর এ হচ্ছে লিডার, মধ্যমণি। এ আমাকে গুঁতো মারে দোয়ার জন্যে, তারপর নিজে কিন্তু পুরো খেতে পারে না, কেননা অন্যরা এসে ঝাপটা ঝাপটি করে খেয়ে নেয়। এই যে সবজি বার করে রেখেছি, আর এইটুকু ম্যাগি বেঁচে আছে, এই দিয়েই করে নেবো, আমার একার জন্য যথেষ্ট। ওই কটা সবজি আছে, ওইগুলো দিয়ে আজকে ওই ম্যাগি চাউমিনটা করব। ম্যাগিটা দেখলে সেদ্ধ হয়ে আছে, আর এখানে একটুখানি ওই সয়াবিন সেদ্ধ করছি, নিউটেলা যেটা বলে, ওই সেদ্ধ করছি। ওটা সোর্স অফ প্রোটিন না, ওইটা দেবো, আর একটু ডিম কুচি করে দেবো, বাস আমার খুব ভালো হয়ে যাবে। আর দুটো পুরনো বেগুন ছিল, সেটা বাদ করেছি, ও দুটো পোড়াবো দুটো দিয়ে, আর রাত্রিরের জন্য রুটি করে রাখবো, মানে রুটির লেচি করে রাখবো, রাত্রিরে করে নেবো রুটিটা। রুটি দিয়ে ওই বেগুন পোড়া দিয়ে আমার হয়ে যাবে। তো চলো এখন সবজিগুলো কাটি, যতক্ষণ ওইটা সেদ্ধ হচ্ছে, আর ওদিকে ম্যাগির মাংস, ম্যাগির ভাত সব বসিয়ে দিয়েছি। আটটা 40 বাজে, এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর আমার সব কাটাকাটি মানে রেডি হয়ে গেছে জিনিসপত্র, এবার জাস্ট কড়ায় ফেলবো আর তৈরি করব। ওইটা হয়ে গেলে তারপরে, উফ কি গরম হচ্ছে না, পুরো পচতে যাচ্ছি। ওইটা হয়ে গেলে তারপরে বেগুন পোড়াটা বসাবো, আর বেগুন পোড়াটা হতে হতে আমি একটু আটা মেখে নেবো রাত্রিরের। আর এখানে ভাত প্রায় হয়ে এসছে, এবারে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে দেবো, ওই ঢাকাতেই হতে থাকবে। আর ম্যাগির মাংসটা আর একটু পরে বন্ধ করব। চলো, কড়া গরম হয়ে গেছে। উফ এত গরম হচ্ছে না। ম্যাগি চাউমিনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, কড়াটা পরিষ্কার করে নিয়েছি, বেগুন দুটো তুলে রাখলাম জানো। আর বেগুন পোড়া করব, আবার রুটির আটা মাখবো, এখন আর পোষাচ্ছে না, এত ঘামছি, এত গরম হচ্ছে। আর মাঝে মাঝে একটু গিয়ে পাখার তলায় দাঁড়াচ্ছি তো আরও মানে অস্বস্তি হচ্ছে, ফিরে এসে আবার মনে হচ্ছে ফার্নেস, ওই জন্য আমি আর করলাম না। ও রাত্রিবেলা যা হয় একটা কিছু খেয়ে নেবো। এখন ওই যত ওই ফ্রুটস আছে ওইগুলো কাটি, ওইগুলো ব্রেকফাস্টে খাই, তাহলে আমার রান্নার পাট শেষ। এই দুটো গ্যাস বন্ধ করে দিয়েছি, ভাতটাকে শুধু গেলে নেবো, বাস গল্প শেষ। আর আমি রাত্রিরের এখন এই বেগুন পোড়া করতে হবে, সেটা একটা টাইম লাগবে। তারপরে আবার সেগুলোকে পেঁয়াজ অমুক তমুক কেটে কুটে সেটাকে মাখো, তারপরে রুটির আটা বেলো, এই আটা মাখো, অনেক খেজমতি পারবো না, ওর দরকার নেই, আর পাচ্ছি না। রাত্রিরের গল্প রাত্রিরে দেখা যাবে। নটা 15 বাজে, আর ম্যাগুর কাণ্ড দেখবে, এই দেখো, ওই দেখো ওইখানে শুয়ে আছে, আর রুমেতে পাখা চলছে জানো। পাখা চালিয়ে দিয়েছিলাম না তখন, এই আশায় যে ও একটু হাওয়া খাক, কখন চলে এসেছে আমি খেয়ালও করিনি, হ্যাঁ না। এখন এই পাখা বন্ধ করলাম, ও এরমই করে, যখন মানে সেন্স হয়েছে হয়তো ঘোরটা কেটে গেছে, ওপর দিকে দেখেছে পাখা চলছে, ব্যাস পালিয়েছে। যাকে চলো, আমার সব হয়ে গেছে, 50% রান্না করে গল্প শেষ। ভাতটাও ম্যাগির গেলে নিয়েছি, আর মাংসটার থাকুক, ও পরে দেবো ঠিকঠাক করে। এখন গরম আগুন, একেবারে কুকার খোলা যাবে না। বাপরে বাপ, আবার সেই অন্ধকার টাইপের একটু একটু হচ্ছে, মেঘ আসছে। এই টাইমে রোজ একটু একটু অন্ধকার হয়, গুমোটটা বাড়ে, 2-4 ফোঁটা পড়ে, ব্যাস আমাদেরকে ধাঁধা খাওয়াচ্ছে, আবহাওয়া আমাদের ধাঁধা খাওয়াচ্ছে, আর আমরা মরছি গরমে। চলো বসি, এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এই সব ফ্রুটস,
আমটা এখনো কাটিনি, জানো তো আমটা এত বড় না, বুঝতেই পারছি না। হাফ কেটে রেখে দিলে নষ্ট হয়ে যাবে না, দেখছি তাও এয়ারটাইট কন্টেনারে করে। অতখানি আম নিয়ে বসবো? একজন আবার আমাকে বলছো যে তোমার ফ্যাব্রিকের কাজ করছো, তুমি দেখাও। সেটা কি সম্ভব? আমি কি টিউটোরিয়াল দিতে বসেছি যে কাজ করছি, শেখাচ্ছি, দেখাচ্ছি? আমি তো আমার মনে বসে বসে করি। আর আমি তো অলওয়েজ বলেছি যে আমার ভাই কোনো আর্ট নিয়ে লেখাপড়া নেই, কোনো বিরাট জ্ঞান নেই যে আমি কারুকে শেখাবো। আমার একটা হেরিডিটারি ব্যাপার, যতটুকু আমি দাদু বাবা এদের কাছ থেকে পেয়েছি তার ওপর ভর করে, তার উপরে আমার একটু নিজের শখ আছে, তার উপরে ভর করে আমি যতটুকু কাজ করছি, এবং তোমরা ভালোবেসে সেগুলো নিচ্ছ, করতে দিচ্ছ, এটাই, এর বেশি কিছু না। মানে কারুকে শেখানোর মতো বা ডেমো দেওয়ার মতো আমার অবস্থা না। আমি নিজে একা নিজের মনে করি, আর হয়ে গেলে অবশ্যই, অনেকে বলছো যে তুমি হয়ে গেলে প্লিজ একটু দেখিও। আমি তো অলওয়েজ দেখাই, হয়তো তোমরা নতুন তাই জন্যই বলছো, তোমরা ঠিক জানো না। পেছনের ভ্লগগুলো দেখবে, থাম্বনেলে অবধি দেওয়া থাকে এবং ভেতরেও থাকে। আর শর্ট ভিডিও, প্রত্যেকটা আমার হাতের কাজের শর্ট ভিডিও আছে। প্রচুর অনেকে আছো যারা কেবল আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অনেকবার বলি, তাও আমি দিচ্ছি, কি করব বলো? কিন্তু ডেসক্রিপশন বক্সটা তোমরা যদি খোলো না, একটু টাইমটা দেবে, ওপর থেকে স্ক্রোল করে করে নিচের দিকে আসবে, দেখবে ফর হোয়াটসঅ্যাপ বলে লেখা আছে। তারপরেও বলছো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্লিজ দাও, কি বলবো বলো? কালকে একজন কমেন্ট দিয়েছে আমাকে যে ওই আমি বলেছিলাম না যে মানে তুমি যাই করবে না কেন, তোমার কর্মফলটা এই জন্মেই তোমাকে ভোগ করে যেতে হবে, একদম কড়াই গন্ডায় সেটা তোমায় ফেস করতে হবে আর কি, মানে লাইফ শেষ হয়ে যাওয়ার আগে। তো সে লিখেছে যেমন, আমি মানতে পারলাম না এটা, সব ক্ষেত্রে কিন্তু এটা নয়। তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা সেটা মনে করি, সে কিন্তু মানে অবশ্যই ভোগ করে, কোনো না কোনোভাবে ভোগ করে। সব সময় যে দেখো, মানে তোমাকে কেউ একভাবে কষ্ট দিয়েছিল হয়তো একবার, মানে কোনো এক টাইমে তার লাইফে, সে যে সেমভাবেই কষ্টটা রিটার্ন পাবে না, সেটা কিন্তু না। আমি নিজে দেখেছি অন্য কোনোভাবে কিন্তু সেই রিটার্নটা সে পায়, মানে তাকে দুর্ভোগ একটা মানে ভোগ করতে হয়। স্মুথ লাইফ শেষ কিন্তু হয় না, এটা দেখবে। আমরা এটা মনে করি, জানো তো, আমরা অনেক সময়তেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এবং এটা মনে করি যে দূর কিছুই তো হলো না, বহলতে বেতে তো আছে। টাইমটা এলে কিন্তু তাকে ভোগ করতে হয়। আমি নিজের চোখে দেখেছি এরকম কেস। আমারও মনে হতো একটা টাইমে যে বাপরে ভালোই তো আছে, দিব্যি ছেলে দেখছে, মেয়ে দেখছে, পয়সা ঢালছে, চিকিৎসা করছে, সব রকম ভালোই তো আছে। কিন্তু কিন্তু না, ভালো সে নেই, ভালো সে ছিল না। কার কথা বলছি আমি সেটা বলছি না, আমার মায়ের দিকের একজন রিলেটিভ, তার কিন্তু শারীরিক যন্ত্রণা অসম্ভব ছিল এবং সে কাতরাতে কাতরাতে মারা যায়, জানো তো। তো এবার দেখো, এটাও খতিয়ে দেখবে, যে মানুষটা তোমার ক্ষতি করেছে বা তোমায় কষ্ট দিয়েছে, সে কি প্রত্যক্ষভাবে করেছে না পরোক্ষভাবে করেছে? যদি প্রত্যক্ষভাবে করে তাহলে তার মানে অবস্থা কাহিল আরও বেশি হবে। আর যদি কেউ তাকে দিয়ে কোনোভাবে করায়, হিপনোটাইজ করে বলো বা ব্ল্যাক ম্যাজিক করে বলো, তাকে দিয়ে করায়, তাহলেও কিন্তু সে ফলটা ভোগ করবে কম্পারেটিভলি কম, রাদার দেন সে নিজেই যদি করে। ইনিশিয়েটিভটা যদি তার নিজের থাকে। এইগুলো কিন্তু আমি না অনেক ওয়াচ করি, স্টাডি করি এবং সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা চাইলে এগুলো একটু নজর করে দেখো, একটু খতিয়ে দেখো। তোমাদের যদি এরকম চেনাশোনা কেউ থাকে বা মানে তাদের সংস্পর্শে তোমরা আছো, এরকম মিলিয়ে নিও আমার কথাটা। এটা কিন্তু খুব বাস্তব কথা আমি বললাম,
অভিজ্ঞতা থেকে বললাম। আর কালকে একটা ফেসবুকে দেখলাম একটা কোট লেখা, ইংলিশে আর কি, তো আমি তার মূল ব্যাপারটা বলছি। বলছে, তোমায় যদি কেউ দেখো যে অপছন্দ করছে বা তোমাকে প্রায়োরিটি দিচ্ছে না বা তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলছে না বা তোমাকে রেসপেক্ট দিচ্ছে না, যতটা রেসপেক্ট তোমাকে দেওয়ার কথা ততটা রেসপেক্ট তোমাকে সে দিচ্ছে না, যে রিলেশনই হোক না কেন, অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করো। অলওয়েজ একটা ডিস্টেন্স তৈরি করে নিও, নিজের স্বার্থে, নিজের সেলফ রেসপেক্টের ওপর ভর দিয়ে একটা ডিস্টেন্স তৈরি করে নিও। তাহলেই দেখবে তুমি খুশি থাকবে, তোমার মানে লাইফ স্মুথ থাকবে। ওই কেন করছে, কেন এই করছে, সেই করছে, আমার সঙ্গে কেন কথা বলছে না, কেন আমাকে রেসপেক্ট দিচ্ছে না, এই ব্যাপারটা মাথার মধ্যে না ঘুরিয়ে তুমি যদি সেই জিনিসটা স্টাডি করে নাও যে না, তোমাকে এই লোকটা মানে মূল্য দিচ্ছে না বা মর্যাদা দিচ্ছে না, অলওয়েজ ক্রিয়েট আ ডিস্টেন্স। একটা ডিস্টেন্স মেনটেন করে চলবে, তাহলে দেখবে জীবনে অনেক নিজে হ্যাপি থাকবে। আমি যখন যেটা ভালো দেখি বা যে কোনো জিনিস আমার চোখে আটকে যায়, সেটাই আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এটা জ্ঞান হিসেবে কেউ নিও না, কেউ কাউকে জ্ঞান দিচ্ছে না, আমি জ্ঞান দেওয়ার কেউ নাও যে তোমাদের আমি জ্ঞান দেবো। আমি বিশাল একটা কেউ কেটাও নয় এবং বিশাল জ্ঞানের অধিকারীও নয়, কিন্তু আমি এইগুলো যখন দেখি না, এগুলো মনে হয় যে খুব বাস্তব কথা, খুব রাইট কথা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার অনেকেই বলবে হয়তো যে একটা সংসারের মধ্যে থাকতে গেলে ডিস্টেন্স ক্রিয়েট করে কি করে থাকবো, হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই এই ব্যাপারটা চলছে, এই সমস্যাটা চলছে, অনেকেরই চলে। দেখো, ডিস্টেন্স মেনটেন করেও কিন্তু থাকা যায়, এবং সেই যে ট্যাকটিক্সটা সেটা তোমাকেই বার করতে হবে। আমি ডিস্টেন্স মেনটেনও করব, আবার আমি বাড়িতে এমনভাবে থাকবো যেন ঠিক আছে, চালিয়ে দিচ্ছি, যদি আমার অগতির গতি হয় তবেই। এবং সেই ট্যাকটিক্সটা, সেই যে কীভাবে তুমি মেনটেন করবে ডিস্টেন্স রেখে, সেটা কিন্তু যার যার নিজের সমস্যা, তাকে নিজেকেই এটা বার করে নিতে হবে। এটা কেউ কারুরটা বলে দিতে পারে না। যতক্ষণ না আমি তার রিলেশনটা জানছি না, যতক্ষণ না আমি তার সমস্যাটা জানছি না, এটাকে বলা মুশকিল। এবং উপায় না থাকলে অবশ্যই অনেক ক্ষেত্রেই তাকে থাকতে হয় সঙ্গে, এটা আমি বুঝি, কিন্তু ডিস্টেন্স মেনটেন করেও থাকা যায়। এবার ডিস্টেন্স মেনটেন করে মানে আমি বলছি না যে একেবারে মুখ ঘুরিয়ে বসে আছি, সেই বয়স আমাদের নেই। একটা ম্যাচিওরিটি লেভেলের পরে না, ওইটা আর মানায় না যে মুখ ঘুরিয়ে বসে আছি, কথা বলছি না। প্রথম কথা, কমিউনিকেশনটা অলওয়েজ রাখা দরকার, কমিউনিকেশন রাখা উচিত। যে কোনো রিলেশনে কমিউনিকেশনটা ভীষণভাবে একটা ইম্পর্ট্যান্ট টুল আমি বলবো। এবং এই কমিউনিকেশন যারা করতে পারে না, তাদেরই কিন্তু রিলেশনটা ভেঙে যায়। আমি আমার নিজের মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি। কমিউনিকেশন করতে আমি চাই না, আমি যেটা মনে করছি সেটাই ঠিক, আমি যেটা ভেবে রেখেছি সেটাই ঠিক, কিন্তু আমি কোনো কমিউনিকেশানে আসতে চাই না, কোনো কমিউনিকেশান করব না যে তার সেটা পছন্দ হচ্ছে কি না, তার কি পছন্দ, আমার পছন্দ এটা, তার পছন্দ কি, বা তার সঙ্গে একটা কথা বলি, এই ব্যাপারটায় যারা যেতে চায় না, সেই রিলেশান কোনো দিন থাকে না। অলওয়েজ কমিউনিকেশনটা খুব দরকার একটা রিলেশনকে বজায় রাখতে। সেই কমিউনিকেশনটা যে কোনো রিলেশনের জন্য বলছি, সবসময় স্বামী স্ত্রীর কথা বলছি না, যে কোনো রিলেশন, ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, শ্বশুর শাশুড়ি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বন্ধু বান্ধব, সবার সঙ্গে কমিউনিকেশন জিনিসটা যদি না থাকে, কোনো দিন সেই রিলেশন টিকবে না। ডিস্টেন্স মেনটেন করেও কিন্তু থাকা যায়, দেখো তোমরা ট্রাই করে। আর এটা আমি কখনোই সাপোর্ট করি না, আমি পার্সোনাল আমার বক্তব্য বলছি
তোমাদের বক্তি অন্য হতেই পারে, যে কেউ একজন আমাকে রেসপেক্ট দিচ্ছে না বা আমাকে মর্যাদা দিচ্ছে না বা মূল্য দিচ্ছে না সুবিধে মতো, কিন্তু আবার তার সুবিধে মতো তার ইচ্ছে মতো সে আমাকে রেসপেক্ট দেবে এবং কাজ করিয়ে নেওয়ার তাল করবে দুটো মিষ্টি কথা বলে, এবং আমি সেখানে গলে যাব, আমি সেখানে সেই ট্র্যাপে পড়ে যাব, এটাও কিন্তু একদমই উচিত না। এটাও কিন্তু একদমই উচিত না। ইন্টেলিজেন্ট হওয়াটা কোনো খারাপ ব্যাপার নয়। ইন্টেলিজেন্ট থাকো, নিজে কমিউনিকেট করো, যদি দেখো কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না ডিস্টেন্স মেনটেন করে কাটিয়ে দাও যদি উপায় না থাকে। আর না হলে অবশ্যই আমি বলবো যে বেরিয়ে আসাই উচিত। টক্সিক রিলেশনের মধ্যে থেকে নিজের জীবনের প্রত্যেকটা দিন নষ্ট করার কোনো মানে হয় না। আর যে লিখেছো যে কোনো এটা তুমি মানতে পারো না, কোনো না মানে সবসময় এমন হয় না যে সে ফল ভোগ করছে, সেটাই হয়। এবার আমরা মনে করি যে আমরা যেভাবে সেই ফল ভোগ করছে জিনিসটা দেখতে চাই, সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কোনো না কোনোভাবে ভেতরে তার কোনো দংশন হচ্ছে বা সে কোনোভাবে সাফার করছে, যেটা সবসময় বাইরে দেখা যায় না। তোমাকে কেউ যদি লাথি মারে, তুমি যদি এখন আশা করে বসে থাকো যে ওই লোকটাও লাথি খাবে একজনের কাছে, আমি সেটা দেখবো, এনজয় করব, সেটা কিন্তু হবে না। কিন্তু সে অন্যভাবে ভেতরে তড়পাবে বা ভেতরে কষ্ট পাবে, যেটা হয়তো তুমি বুঝতে পারবে না, দেখতে পাবে না, এবং তোমার মনে হবে যে ওই তো লোকটা বহলতে পেতে ঘোরাঘুরি করছে, লোকটা বহলতে পেতে আছে, এদিকে দেখো আমাকে কীরকম কষ্টটা দিল, তখন সবার সামনে কীরকম আমায় অপদস্থ করলো, এটা মনে হবে। কিন্তু সেই লোকটা কোনো না কোনোভাবে কিন্তু সেই ফলটা পেয়ে তবে মরবে, এটা দেখো। যাই হোক, চলো খাই, খেতে আর পাচ্ছি না কথা বলতে বলতে ফল তো খেতে পাচ্ছি না। তো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। চানটাও সেরে নেবো অবশ্যই, এই গরমের মধ্যে চান না করে আর থাকা যায়? চলো পরে আসছি আবার। 10টা 20 বাজে আমি চানটা সেরে নিলাম, এত গরম হচ্ছিল না, উফ, ব্রেকফাস্ট খেয়ে না আর ওয়েট করা যায় না জানো তো, প্রচণ্ড গরম হয়। ম্যাগির খাবারটা রেডি করি, এখন 10টা 20 তো প্রচুর দেরি, ও এখন মানে 11:30টার আগে হারগিসও খাবে না। যাই হোক, আমি আমার কাজটা তো সেরে নিই, সেরে নিলে তাহলে আমি একটু বসে ফ্যাব্রিকের কাজ করতে পারবো। আর বারান্দায় দরজা খুলে যাইনি জানো তো, ভেবেছিলাম একবার যাবো, তারপর এত রোদ এত হলকা না, ভাবলাম যে না না, শুধু শুধু এই ঠান্ডা ঠান্ডা চান করেছি, এটা নষ্ট হয়ে যাবে। শাড়ির কাজ নিয়ে এই যে বসে গেলাম, আর ম্যাগির খাওয়া দিয়ে দিয়েছি। ম্যাগি এখন ঘর থেকে আবার এইখানে এসে বসেছে, তাই গিয়ে পাখাটা অফ করে দিয়েছি। তো এখন একটু বসে ফ্যাব্রিকের কাজ করি। আর ম্যাগির খাবার এই দেখো, ওই দেখো রেডি করে দিয়েছি। তো 11:30টার আগে তো খাবে না, এখন 10:30, অনেক দেরি, 1 ঘন্টা। তো আমি একটু বসে বসে কাজ করি, আর কি করব বলো, এটাতেই তো আমার সময়টা কাটে। তো একটু কাজ করি, তারপর আবার আসছি। কাজ করতে করতে 1:20 মতো বেজে গেছে জানো, খেয়ালই করিনি। ওই শাড়িটায় করছিলাম আর কি। আর বাইরেটার অবস্থা খুব খারাপ, পুরো একদম মেঘ করে এসছে, একটা ঝড়ঝড় টাইপের হচ্ছে। আমি কাপড় জামাগুলো চটপট তুলে নিলাম, বাইরেটা তোমাদের একবার দেখাই, দেখো। কি অবস্থা দেখেছো আমার, একদম মানে খেয়ালই নেই, এমনি এত দেরি হয়ে গেছে। আমি 1টা নাগাদ খেতে বসি, সেটাও খেয়াল নেই। ম্যাগির অনেকক্ষণ হয়ে গেছে জানো, ওকে 11:30টায় খাইয়ে দিয়েছি। আর তারপর বসে বসে হয় না, একবার দেখবে কাজ আরম্ভ করে দিলে না মনে হয় আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে যাই, আরেকটু শেষ করি। ওই করতে করতে তারপরে এখন হঠাৎ টনক নড়লো, দেখছি যে 1:20। বাপরে বাপ, দাঁড়াও জানলা ফাল্লা বন্ধ করি, এদিকে শুধু শুধু ধুলো ঢুকবে। উফ, পর্দা ফেলে দিই, দাঁড়াও।
সব অন্ধকার করে দিয়েছি। ম্যাগু এখন এখানে থাকবে না, এই যে একটুখানি ঝড়ঝড় মতো হচ্ছে না, ও ভয় পায়। আমি যাই রান্নাঘরে, এবার আমার ম্যাগি চাউমিনটা নিয়ে বসি খেতে। কি দেরি হয়ে গেছে, হ্যাঁ মানে পুরো কনসেন্ট্রেট করে কাজ করলে না এরকমই হয়। দেখ গে, দাঁড়াও, এই দু একটা বাসন পড়েছিল সেগুলোকে মেজে নিচ্ছি, নিয়ে ওই বাটিটা নিয়ে চলে যাব, আর থালা ফালায় আর ঢালবো না। একে দেখো কোথায় এসে বসেছে। পায়রা সন্তানদের খেতে দিয়ে দিয়েছি, ওই দেখো এক কাঁড়ি এসে গেছে। বৃষ্টি এসে গেলে বেচারারা খেতে পাবে না, তাই আগে মরতে মরতে ওদেরকে দিলাম। আর ম্যাগুর কিরম এসে নিচে বসে আছে দেখেছো রান্নাঘরে, ও খুব ভয় পায়। এই অন্ধকার মতো হয়ে এলে না, বৃষ্টি বৃষ্টি মতো, ও ভীষণ ভয় পায়। ও তখন আর আমাকে ছাড়ে না। যাকে চলো, সবাইকে দিয়ে দিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি নিজে খাবো। খাবারটা নিয়ে চলে যাই, আমি আর প্লেটে নেবো না, ওই বাটি করেই খেয়ে নেবো। নিয়ে টেবিলে চলে এসেছি, বাইরের অবস্থা খুব খারাপ, একটা ঝটকা মতো উঠেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বাইরের অবস্থা, কালবৈশাখী আসার আগে যেরকম হয় সেই রকম অবস্থা হয়েছে। মনে হয় কালবৈশাখী হবে, তবে দিনের আলোয় হয়ে গেলেই ভালো। আর এই যে আমার খাবার নিয়ে আমি বসে পড়েছি, একাকেই বসে গেছি লাঞ্চ করতে তোমাদেরকে সঙ্গে নিয়ে। এই যে ম্যাগি চাউমিন, একটু টমেটো ফ্রেশ এই কেচাপ নিয়েছি কিষানের, যদি ভালো লাগে ইচ্ছে হয় তাহলে নেবো একটু। ম্যাগি আমার পায়ের কাছে বসে আছে জানো, ভয়েতে। ভালোই হয়েছে, একটু সস নিই। ঝড় বৃষ্টি হলে না একটু ঠান্ডা ঠান্ডা হতে পারে। বাড়ির ভেতরে সেম অবস্থা জানো তো। যাই হোক, চলো, আজকের সকালটাও কেটে গেল এইভাবে। ফ্যাব্রিকের কাজটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখি জানো তো। তো এই দেখো করতে করতে খাওয়ার টাইম হয়ে গেল, তাতেও লেট আমি। এবার যদি ওই কাজটা না থাকতো, শুধু শুধু বসে বসে না পাগল হয়ে যেতাম জানো। ব্যাগগুলো আছে, ব্যাগগুলো মানে আস্তে আস্তে করবো। আমি আগে শাড়িটা করছি, কেননা শাড়িটা তো ও আমাকে আগে দিয়ে গেছে, ওই জন্য শাড়িটা আগে করছি, তারপরে ব্যাগগুলোও ধরবো। তোমরা যারা যারা ব্যাগ নিতে চাইছো তারা প্লিজ একটু ধৈর্য ধরো, কেননা একা মানুষ তো, সব রকম করে তারপরে এইটা করতে বসছি। ওই শাড়িটা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করতে, তারপরে আমি ব্যাগটাই ধরবো। আজকের মতো ভিডিওটা শেষ করে দিই। একটু কাজ, একটু গল্প, এই ছাড়া আমার আর কি আছে জীবনে বলো। তো তোমরা সেটাই ভালোবেসে যে দেখো, এটার জন্যে মানে আমি সত্যি কৃতজ্ঞ তোমাদের সবার কাছে। তো আজকের ভিডিওটাও সেরকম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।